কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই। আমি জানি আমি কেমন। লোকে তো কত কিছু বলে, তাই বলে কি আর সব শুনতে হয়? যার মন মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। তবে একটা কথা, আমি ভীষণ দামি। আসসালামু আলাইকুম, আমি রিমা। যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফেসবুকে দেখছি সব কিছুর দাম কমে গেছে, তো দ্রুত আপনাদের ভাইয়াকে বললাম বাজারে যাও, দেখা যাচ্ছে দেরি করে বাজারে গেলে তুমি আর কোনো কিছু পাবে না। সে তো মহা আনন্দে বাজারে গিয়ে প্রথমে হালকা একটু ছ্যাঁকা খেয়ে নাকি ব্যাকা হয়ে বসেছিল। বলল বাজারে কোনো কিছুরই দামের পরিবর্তন হয়নি, তো ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বসে থাকলে তো হবে না, কোনো রকমে একটু মলম লাগিয়ে তারপরে তো বাজার করে নিয়ে বাড়িতে এসেছে। আর এই যে আমি এখন বাজারগুলো একা করে ব্যাগ থেকে বের করে নিচ্ছি। তো আমরা তো ব্যবসায়িক ওইভাবে না, আমার মাসিক বাজার করা হয় না। দেখা যাচ্ছে যারা চাকরিজীবী মাসের শুরুতেই কিন্তু সংসারে যে জিনিসগুলো প্রয়োজন একবারেই কেনার চেষ্টা করে। আর আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। যখন যেটা শেষ হয়ে যায় ওইভাবেই কিন্তু আমরা কেনার চেষ্টা করি। তো আমার যা যা সংসারে শেষ হয়ে গিয়েছিল, মানে যতটুকু প্রয়োজন সেভাবেই কিন্তু আনা হয়েছে। আর গতকাল রাতে এই লিস্টটা আমি আপনাদের ভাইয়াকে ধরিয়ে দিয়েছিলাম। তো কিছু কিছু জিনিস কিন্তু একেবারে শেষ হয়নি, আছে, তারপরও দেখা যাচ্ছে যে ১-২ দিনের ভিতরে শেষ হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটু বুঝিয়ে শুনে তারপরে বাজার করা হয়েছে। আর মধ্যবিত্তরা কিন্তু একটু হিসেব করে বাজার করা হয়, কারণ যে টাকাটা আমরা দেখা যাচ্ছে ১-২ মাসের জন্য ঘরের ভিতরে রেখে দেব, ওই টাকাটা কিন্তু আমরা অন্য জায়গায় ব্যয় করতে পারি। তো যাই হোক, এই যে এক এক করে কিন্তু আমি ব্যাগ থেকে সব বাজারগুলো বের করে নিচ্ছি, আর আপনাদের সাথে এই যে আমার মধ্যবিত্ত সাধারণ বাজারটা একটু শেয়ার করছি। আজকে কোনো মাছের বাজার করা হয়নি। এই সব বাজারের সঙ্গে ২ কেজি গরুর গোস্ত আনা হয়েছে। বাসায় একদমই গরুর গোস্ত ছিল না, ২ টা মুরগি ছিল। বাবু অবশ্য শুক্রবারের দিন না মুরগি খেতে চায় না। বলে, আম্মু, জুম্মার নামাজ আদায় করে এসে গরুর গোস্ত দিয়ে ভাত খেতে না ভীষণ ভালো লাগে। মনে হয় যে একটা ঈদের দিন। তো আমি তাকে বলি, জুম্মার দিন তো আমাদের ঈদের দিনই। তো এই যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে কিন্তু একটু একটু করে শেয়ার করছি। মাছের বাজার বলতে গেলে এখন কিন্তু দুপুরের দিকেই মাছের বাজার করা হয়, যখন আপনাদের ভাইয়া দুপুরে বাড়িতে খেতে আসে। আমি তাকে বলি যে তুমি ওই সময় মাছগুলো আনবে, আমার তো আর কাটতে সমস্যা নেই, দেখা যাচ্ছে সময় থাকলে কেটে নিই, না হলে পরের দিন কেটে নিই। সকালে মাছের দামটা যেমন থাকে দুপুরের দিকে না কিছুটা হলেও কমে যায়। যদি ২টা টাকা সেভ করতে পারি তাহলে কিন্তু সংসারের আরও অন্যান্য কাজে আমি সেই টাকাটা ব্যয় করতে পারবো। তো মধ্যবিত্তরা না একটু বুদ্ধি করেই কিন্তু এভাবেই আমাদেরকে প্রত্যেকটা কাজ করতে হয়। তো এই যে আমি বাজারগুলো গুছিয়ে রাখছি। আর ডাউল আনা হয়েছে ২ রকমের, মানে জিরা আনা হয়েছে। তো এগুলো না আজকে আর ওইভাবে ঝেড়ে রাখার সময় পাচ্ছি না। এখনও তো দুপুরে রান্নাটা শুরু করতে হবে, আর একার হাতে বাজার গুছিয়ে রান্না করতে গেলে কিন্তু অনেকটা দেরিও হয়ে যায়। তো এখন এই কাজগুলো করতে করতে কিছু মনের কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। ইউটিউবে কাজ করছি ২ বছর হয়েছে। এটা তো আমার দ্বিতীয় চ্যানেল। প্রথম চ্যানেলে আমি একটানা ২টা বছর পরিশ্রম করেছি, আর সেখানে আমি ব্যর্থ হয়েছি। আমি ছোটোখাটো অনেক ভুল করেছিলাম। একদিকে ভুল আর একদিকে আত্মীয়স্বজন, মানে আমার প্রথম চ্যানেলের কম বেশি আমার অনেক আত্মীয়স্বজনই কিন্তু ভিডিও দেখতো। ভিডিও দেখে তারা ভিডিওতে কোনো কমেন্টস করতো না, কমেন্টসটা পরবর্তীতে তারা আমার সামনাসামনি করতো, আর এমনভাবে আঘাত দিয়ে কমেন্টসগুলো করতো, মানে শোনার পরে না ভীষণ কষ্ট লাগতো। আর এই যে দ্বিতীয় চ্যানেল, এই চ্যানেলটা না আমি আমার কোনো কাছের মানুষ, মানে আমার কোনো আত্মীয়স্বজন কাউকে জানাইনি। আর আপনাদের ভাইয়া তো বরাবরই আমাকে সাপোর্ট করে, তার সাপোর্ট না পেলে তো আমি ইউটিউবে কাজ করতে পারতামই না। তো এখন চিন্তা করে দেখেছি যে এই চ্যানেলটার বিষয়ে আমি আমার কাছের আত্মীয়স্বজন কাউকে কোনো কিছু জানাবো না। তো সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এখন ইউটিউবে ভিডিও দাও না কেন, অনেক দিন হয়েছে তুমি ভিডিও দিচ্ছ না, তুমি আর ইউটিউবিং করবা না? তো আমি তাদেরকে বলি যে না, আমি ইউটিউব থেকে সরে এসেছি, ইউটিউবে আর কোনো কাজ করব না। তো তারা জানে এখন আমার ইউটিউবে আর কোনো চ্যানেল নেই। তো আমিও তাদেরকে আর জানাতে চাই না। এমন এমন আঘাত দেওয়া কথাগুলো তারা বলেছে, আমি হয়তো এই কথাগুলো কোনোদিন ভুলতে পারবো না।
তাদের ধারণা ইউটিউবে আজকে চ্যানেল খুললে পরের দিন থেকে ইনকাম করা যায়। আরে বাবা, ডলার ইনকাম করা যদি এতই সোজা হতো তাহলে তো হতো। আমি তাদেরকে একটু মজা করে বলতাম, আচ্ছা ঠিক আছে, আপনারাও একটা করে চ্যানেল খোলেন, আজকে চ্যানেল ওপেন করবেন, কালকে থেকেই না আপনারাও লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনারাও বসে রয়েছেন কেন? আমার সাথে সাথে আপনারাও ইনকাম করুন ঘরে বসে। এই যে খুন্তি দিয়ে নেড়ে কি সুন্দর আমি লাখ লাখ টাকা ইনকাম করছি। আবার অনেকে বলতো ইউটিউবের টাকা দিয়ে এখন নাকি চাল কিনে খাচ্ছি, আমরা আগে খেতে পারতাম না, এখন ইউটিউব থেকে টাকা পাচ্ছি 2 বছর, তাই ইউটিউবের টাকা দিয়ে আমরা বাজার করে করে খাচ্ছি। এত বছর তো আমরা না খেয়েছিলাম, আর এই 2টা বছরই আমরা খাওয়া দাওয়া করছি। বলেন কার কেমন মন মানসিকতা আর কেমনভাবে মানুষকে আঘাত দিয়া কথাবার্তা বলে। অনেকে তো আপনাদের ভাইয়াকে বলেছে যে হ্যাঁ ভাবি ইনকাম করছে, এখন ইউটিউবে চ্যানেল খুলে দিয়েছেন, আপনার আর দোকানদারি করতে হবে না, আপনার ব্যবসা করতে হবে না, আপনি ঘরে বসে থাকেন। তারপরেও না আপনাদের ভাইয়া কখনো হতাশ হয়নি, সে কিন্তু সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। এর জন্য চিন্তা ভাবনা করেছি যে আমার এই চ্যানেলের কথা আমার কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকেই বলবো না। আর এখনও কিন্তু আমি বলিনি। আপনাদের ভালোবাসায় পেয়ে কিন্তু একটু একটু করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বকবক করতে করতে আমি তো বাজারগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে অফ ক্যামেরায় দুপুরে রান্নাটা শুরু করেছি। গরুর গোস্ত রান্না আমার হয়ে গেছে। এখন এই যে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছি, নারকেলের দুধ ব্যবহার করলাম। নারকেলের দুধ দিয়ে লাউ ডিম এত পরিমাণে মজা লাগে, তো যেভাবে লাউটা রান্না করি হালকা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কখনো লাউ কষিয়ে রান্না করি না, সব সময় লাউ ঝোলের ভিতরে দিয়ে রান্নার চেষ্টা করি, সেটা মাছ দিয়ে রান্না করি আর ডিম দিয়ে রান্না করি, যা দিয়েই রান্না করি না কেন। আমার আম্মু এইভাবেই লাউ রান্না করে, লাউ কখনো কষিয়ে রান্না করে না। বেগুন যেভাবে রান্না করি ঝোলের ভিতরে দিয়ে, লাউটাও না ঠিক এভাবে রান্না করি। কষিয়ে ফিরে আবার পানি দিয়ে রান্না করলে ওই লাউটা খেতে আমাদের কাছে একটুও ভালো লাগে না। তো যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, আপনাদের ভাইয়া এবং বাবু দুজনে তো রেডি হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো বেলকনিতে দাঁড়িয়ে আমি কিছুটা সময় একটু ক্যাপচার করলাম। আমার বাড়ির সামনে যাদের বাড়ি তাদের না অনেকগুলো আমড়া গাছ রয়েছে, প্রত্যেকটা গাছে এত পরিমাণে আমড়া হয়েছে। তো সকাল থেকেই দেখছিলাম যে পারুনি এসে গাছ থেকে আমড়া পাড়ছিল, একজন তো মগ ডালে উঠে আমড়া পাড়ছে। আমার না দেখে ভীষণ ভয় লাগছিল। অনেকটা সময় বেলকনিতে দাঁড়িয়ে দেখছিলাম যে লোকটার কি সাহস। অবশ্য তাদের এই কাজগুলো করতে করতে অনেকটাই সাহস হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া আর আমি একটু ঘুরতে এই যে বাইরে বেরিয়েছি। দেখুন কত সুন্দর জায়গায় আপনাদের ভাই আমাকে নিয়ে এসেছে। আর এখানে একটা বড় কাতলা মাছ পানিতে না বুদবুদ করছিল মুখটা উপর দিকে দিয়ে। তো কিছুটা সময় দেখছিলাম, তারপরে কিন্তু ক্যামেরাটা অন করেছি। আর এই বিলটাতে যে এত পরিমাণে মাছ, অনেক মাছের সঙ্গে দেখা হয়েছে, মনে হচ্ছিল যে আমি পানিতে নেমে 2 হাত দিয়ে মাছগুলো ধরে নিয়ে আসতে পারতাম। তো আপনাদের ভাইয়াকে আমি বললাম, আমার না সহ্য হচ্ছে না মাছ দেখে, মনে হচ্ছে আমি এখনই পানিতে নেমে যাই। অবশ্য হাঁটু পানি ছিল, কোনো সমস্যা হতো না। সে আমাকে বলছে, আচ্ছা তুমি নামো, আমি তোমাকে চিনি না, এবার যাদের বিল তারা এসে তোমাকে এমন মার মারবে গাছের সঙ্গে বেঁধে, তখন বুঝতে পারবা মাছ ধরার ইচ্ছা তোমার মিটে যাবে। যাই হোক, ওই যে সে আমাকে বলছে আমি চলে যাচ্ছি, তুমি মাছ ধরবা কি কী ধরবা সেটা তোমার বিষয়। আমি আপনাদের ভাইয়াকে বলছি, আচ্ছা বেঈমান মানুষ তো তুমি, আমাকে তো তাহলে বিপদে রেখে এইভাবে তুমি পালিয়ে চলে যাবে। তো সে আমাকে বলছে এই বয়সে এসে নাচ গান করার সময় নেই, দেখছো না চোর ডাকাত বেঁধে রেখে কিভাবে নাচ আর গান করাচ্ছে, তুমি কি বাড়ি থেকে ওইগুলো প্র্যাকটিস করে এসেছো? যদি প্র্যাকটিস করে এসে থাকো তাহলে চুরি করো, আর যদি প্র্যাকটিস করে না আসো তাহলে তুমি ওইখান থেকে সরে চলে আসো। তারপরে যাই হোক, আপনাদের ভাইয়া দাঁড়িয়েছিল একটা পুকুর পাড়ে, আর তাল গাছ থেকে না একটা পাকা তাল ওই পুকুরে পড়েছিল। তো আমাকে বলল, তুমি যদি ক্যামেরাটা এই মুহূর্তে অন করে রাখতে তাহলে সুন্দর জিনিসটা ক্যাপচার করতে পারতে। আমি তো বলছি ওই সুন্দর জিনিসের চাইতে তুমি চারিপাশের পরিবেশটা দেখেছো, আমার তো মনে হচ্ছে যে আমি যেন হারিয়ে যাচ্ছি কোনো এক অজানা জায়গায়। আমাদের দেশটা যে এত সুন্দর, সেখানে আমরা লাখ লাখ টাকা খরচ করে বাইরে চলে যাই সৌন্দর্য দেখার জন্য, শুধু আমাদের চোখেই এই সৌন্দর্যটা ধরা পড়ে না। চারিপাশে পানি সবুজ, এত সুন্দর লাগছিল বিকেলটা, কি বলবো, হালকা হালকা মিষ্টি বাতাস হচ্ছিল। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
আমি না এখানে দাঁড়িয়ে এই গানটা সম্পূর্ণ গেয়েছিলাম। আর আপনাদের ভাইয়াও কিন্তু আমার গানের সাথে একটু তাল দিয়েছিল। আমার তো একদম বেসুরা কণ্ঠ, খুবই বাজে কণ্ঠ, আমি সরি বলছি। কিন্তু আপনাদের ভাইয়ার কণ্ঠ মাশাআল্লাহ, আল্লাহর রহমত। সে যখন গান করে আমি না একদম মন দিয়ে তার গানটা শুনি। তবে সে না ক্যাপচার করতে দেয় না। তো যাই হোক, অনেকটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি দুজনে মিলে। আজকে অবশ্য বাবুকে নিইনি, বাবু আমাদের সঙ্গে যেতেও চায়নি, বলছে তোমাদের দুজনকে একেবারে উন্মুক্ত করে দিলাম, তোমরা দুজন ঘুরে আসো যেখান থেকে খুশি সেখান থেকে। তো যাই হোক, তারপরে তো ঘোরাঘুরি শেষ করে দুজনে এসেছি একটু শপিং মলে সংসারের টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করার জন্য। আর মূলত আমার খুবই শখের একটা জিনিস কিনতে এসেছি, পরবর্তী ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব কি কিনেছি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।